তাহলে আজকে আমরা আলোচনা করব ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ। ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের জন্য আমাদের যে প্রচলিত নিয়মগুলো রয়েছে আমি নিয়মগুলো নোট করে তারপর উদাহরণ দিয়ে আস্তে আস্তে বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই ইউপ্যাক নামকরণে আমাদের অবশ্য লেকচার অনেক বেশি, কারণ প্রত্যেক টপিক্সের জন্য আলাদা আলাদা অনেক ক্লাস রয়েছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন প্রত্যেক সমগোত্রের অনেক ডিটেলস নিয়ম রয়েছে এখানে। আচ্ছা, আমি তাহলে নিয়মগুলো আগে নোট করে নিই। দেখো, ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে প্রথমত যে যৌগটা দেয়া থাকবে সেই যৌগের আমরা গাঠনিক সংকেত নির্ণয় করব, কারণ সব ক্ষেত্রে গাঠনিক সংকেত নাও থাকতে পারে। তাহলে যে যৌগটা দেয়া থাকবে সেই যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করতে হবে। গাঠনিক সংকেত, কারণ অনেক ক্ষেত্রে যৌগগুলো দেখে আমাদের খুব ভয়ঙ্কর লাগে, সেই ভয়ঙ্কর গঠনটাকে আমরা সহজ সংকেত আকারে নির্ণয় করব। তো এই গাঠনিক সংকেত নির্ণয়ের সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যদি যৌগের মধ্যে CH3 থাকে কিংবা কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, অ্যালকাইল বলতে CH3, CH2 এই টাইপসের যে কোনো অ্যালকাইল থাকে, কিংবা যৌগের মধ্যে যদি হ্যালাইড গ্রুপ থাকে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই টাইপসের কোনো গ্রুপ থাকে, কিংবা যৌগের মধ্যে যদি হাইড্রক্সিল গ্রুপ থাকে, মানে অ্যালকোহলের কার্যকরী মূলক থাকে, কিংবা যৌগের মধ্যে যদি জৈব অ্যাসিডের কার্যকরী মূলক থাকে, কিংবা অ্যালডিহাইডের কার্যকরী মূলক থাকে CHO, কিংবা যৌগের মধ্যে যদি অ্যামিনের কার্যকরী মূলক থাকে NH2, কিংবা অ্যামাইড কার্যকরী মূলক থাকে CONH2, এই সকল কার্যকরী মূলকগুলো যদি যৌগের মধ্যে থাকে তাহলে আমরা এদেরকে শাখার ন্যায় যুক্ত করব। তাহলে এই কার্যকরী মূলকগুলো থাকলে আমরা কি করব? শাখার ন্যায় যুক্ত করব। দেখো, আমি কিন্তু ডাইরেক্টলি বলিনি যে এগুলো শাখা হবে, তাহলে কি বললাম? এগুলোকে শাখার ন্যায় যুক্ত করতে হবে। তাহলে এরা কিন্তু সরাসরি শাখা না, শাখার ন্যায় যুক্ত। শাখার ন্যায় যুক্ত, শাখার ন্যায় যুক্ত করতে হবে। তাহলে এদেরকে শাখার ন্যায় যুক্ত করে নিব। এছাড়া যৌগের মধ্যে যদি CH2 থাকে, CH2 এইভাবেও থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে CH2 ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। ব্র্যাকেটের মধ্যে যদি CH2 থেকে ব্র্যাকেটের মধ্যে যদি CH2 থেকে এখানে কোনো সংখ্যা থাকে, মানে 1 2 3 4 এরকম যদি সংখ্যা থাকে, তাহলে যতটা সংখ্যা থাকবে আমরা ততবার ওই CH2 লিখব। যদি CH2 3 বার থাকে তাহলে 3 বার CH2 লিখব। যদি CH2 এক ব্র্যাকেটের মধ্যে যদি CH2 3 বার থাকে আমরা 3 বার লিখব, যদি 2 বার থাকে 2 বার লিখব। ঠিক আছে, যতবার CH2 থাকবে ততবার আমরা লিখে ফেলব। আচ্ছা, এছাড়া CH থাকতে পারে। CH থাকলে আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার একটা সম্ভাবনা আছে। CH থাকলে কার্বন কার্বন দ্বিবন্ধন হতে পারে, প্রত্যেক ক্ষেত্রে হবে এমনটা না। কার্বনের চার্জ যোগ্যতা মিলাতে যে হতেও পারে, আবার নাও পারে, ওটা আমরা গঠন দেখে বুঝবো। আমরা উদাহরণ দিলে বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবো। আবার সরাসরি কার্বন থাকতে পারে, কার্বন একটা দুইটা এরকম সংখ্যা আকারেও থাকতে পারে। কার্বন থাকা শব্দের অর্থ হলো কার্বন কার্বন সেখানে 3 বন্ধন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 3 বন্ধন হতেও পারে, আবার নাও পারে। এছাড়া ইথারের কার্যকরী মূলক থাকতে পারে, কিটোনের কার্যকরী মূলক থাকতে পারে, এস্টারের কার্যকরী মূলক থাকতে পারে। এই সকল কার্যকরী মূলক যদি থাকে তাহলে আমরা এদেরকে মূল চেইনে রাখবো। তাহলে এরা সবসময় কোথায় বসবে? মূল চেইনে বসবে, মূল চেইন। দেখো, তাহলে প্রথম নিয়মটা কি দাঁড়ালো? যে যৌগই দেয়া থাক আমাদের ফার্স্ট কাজ হবে যৌগটাকে সুন্দর একটা গঠন অনুসারে সাজানো, আর গঠন সাজানোর জন্য আমাদের এই টপিকসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা দ্বিতীয়ত আসি যে গঠনটা আমরা সাজিয়ে নিব, সেই গঠনটা সাজানোর পরে গঠনের দীর্ঘতম চেইন আমাদের বাছাই করতে হবে। গঠনটা সাজানোর পরে দীর্ঘতম চেইন বাছাই করতে হবে। আচ্ছা, দীর্ঘতম কার্বন চেইন, দীর্ঘতম চেইন, আচ্ছা, বা দীর্ঘ চেইন বাছাই। দীর্ঘ কার্বনের চেইন বাছাই করতে হবে। তাহলে এই চেইনে কিন্তু সব সময় কার্বন থাকবে, কিংবা ইথারের কার্যকরী মূলক থাকতে পারে। কার্বন ছাড়া ইথারের কার্যকরী মূলক আমাদের মূল চেইনের মধ্যে থাকতে পারে। আচ্ছা, এই দীর্ঘ চেইন বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা দীর্ঘ চেইন যে বাছাই করব সেখানে কোনো প্রকার জটিলতাপূর্ণ অংশ থাকা যাবে না। জটিলতাপূর্ণ অংশ বর্জন করতে হবে। জটিলতাপূর্ণ অংশ বর্জন করতে হবে। জটিলতাপূর্ণ অংশ শব্দের অর্থ হচ্ছে যে অংশের নাম আমাদের জানা নাই সেটাই হচ্ছে জটিলতাপূর্ণ অংশ। যে অংশের নাম জানা নাই সেই অংশটাই হচ্ছে জটিলতাপূর্ণ অংশ। তাহলে জটিলতাপূর্ণ অংশ বর্জন করে আমাদের কার্বনের চেইনে যে কোনো এক প্রান্ত থেকে
সাইকেল নিয়ে যাত্রা করতে হবে, সাইকেল যাত্রা। আচ্ছা, সাইকেল যাত্রা শব্দের অর্থ কি? সাইকেল যাত্রা শব্দের অর্থ হচ্ছে, দেখো সাইকেল সোজা যেতে পারে, বামে যেতে পারে, ডানে যেতে পারে, কিন্তু সে কিন্তু পিছনে ব্যাক করতে পারে না। তার মানে আমরা দীর্ঘ চেইন যখন বাছাই করব তখন আমরা কার্বনের সোজা চেইন আকারে যেতে পারবো, বামে যেতে পারবো, ডানে যেতে পারবো। মানে সবসময় সরল হবে এমনটা না, শাখা হতে পারে বা আমাদের আঁকা বাঁকা হতে পারে, কিন্তু কখনো কোনো চেইনে যাওয়ার পরে আমরা ব্যাক করতে পারবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের দীর্ঘ চেইন বাছাইয়ের নিয়ম। তৃতীয়ত আসি যে দীর্ঘ চেইন বাছাই হয়ে গেল, তারপর আমরা কি করব? দীর্ঘ চেইন বাছাইয়ের পর আমরা শাখা অথবা কার্যকরীমূলক চিহ্নিতকরণ করব। শাখা ও কার্যকরীমূলক চিহ্নিতকরণ করব। চিহ্নিতকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, একই জাতীয় শাখাগুলোকে আমরা বোঝার সুবিধাতে একই চিহ্ন দ্বারা আবদ্ধ করে ফেলব। একই জাতীয় শাখা একই চিহ্ন দ্বারা আবদ্ধকরণ। একই চিহ্ন দ্বারা আবদ্ধকরণ, এটা কিন্তু বোঝার নিয়ম। আবদ্ধকরণ, যেমন ধরো 1 কার্বন শাখাগুলোকে আমি গোল চিহ্ন দিলাম, 2 কার্বন বিশিষ্ট শাখাগুলোকে আমি বক্সের মধ্যে ইন্ডিকেট করলাম। এভাবে আমাদের মনে রাখতে হবে যে 1 কার্বন বিশিষ্ট শাখাগুলো সব বক্সে আছে বা গোলে আছে, তাহলে গোল কয়টা আছে এটা থেকে সহজে বুঝতে পারবো কার্বন কয়টা আছে। আচ্ছা, এবার চতুর্থত নিয়ম হলো আমাদের নাম্বারিং করা। নাম্বারিং, এই নাম্বারিংটাই আমাদের মূলত খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, কারণ এই নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। আমাদের ভুল হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে গাঠনিক সংকেত লিখতে, নাম্বারিং করতে। আর নাম্বারিং করতে যদি ভুল হয় তাহলে দেখা যাচ্ছে যোগের নামও ভুল হয়ে যাবে। আচ্ছা, নাম্বারিংয়ের নিয়ম হলো যে দিক থেকে সবচেয়ে বেশি সক্রিয়তম কার্যকরীমূলক আমাদের প্রাধান্য দিতে হবে সক্রিয়তার ভিত্তিতে। তাহলে সবচেয়ে বেশি সক্রিয়তম কার্যকরীমূলক হলো জৈব অ্যাসিড। তাহলে যে দিক থেকে জৈব অ্যাসিড কাছে, যদি জৈব অ্যাসিড না থাকে তাহলে আমরা দেখব অ্যালডিহাইড কাছে, যদি অ্যালডিহাইডও না থাকে তাহলে আমরা দেখব কিটোন কোন দিক থেকে কাছে, যদি কিটোনমূলকও না থাকে তাহলে আমরা দেখব হাইড্রক্সিলমূলক কোন দিক থেকে কাছে, যদি হাইড্রক্সিলমূলকও না থাকে তাহলে দেখব দ্বিবন্ধন আছে কিনা, দ্বিবন্ধন যদি না থাকে তাহলে দেখব 3 বন্ধন আছে কিনা, যদি 3 বন্ধন না থাকে তাহলে তারপর দেখব শাখা আছে কিনা, আমাদের হ্যালাইড গ্রুপ আছে কিনা, হ্যালাইড যদি না থাকে তারপর দেখব শাখা আছে কিনা। তাহলে যে দিক থেকে সক্রিয়তার ভিত্তিতে আসবে সেগুলো আমরা শুরু করব। তাহলে যে দিক থেকে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক অথবা অ্যালডিহাইড অথবা কিটোন অথবা আমাদের হাইড্রক্সিলমূলক অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অথবা শাখা যদি কাছে পাই আমরা সেদিক থেকে নাম্বারিং শুরু করব। শাখা কাছে, সেই দিক থেকে নাম্বারিং আরম্ভ, সেদিক হতে আরম্ভ করতে হবে। এবার আসি আমাদের পরবর্তী নিয়ম। পরবর্তী নিয়ম হচ্ছে কিভাবে আমরা যৌগটার নাম লিখব, এটাই আমাদের লাস্ট নিয়ম। তাহলে নামকরণ। নামকরণ, দেখো নামকরণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত যে শাখাগুলো থাকবে সেই শাখার অবস্থান লিখতে হবে। তাহলে প্রথমত শাখার অবস্থান, অর্থাৎ কত নম্বর কার্বনের শাখাতে শাখাটা অবস্থিত, শাখার অবস্থান। এই শাখার অবস্থান লেখার পর একটা হাইপেন দিয়ে দিতে হবে। তারপরে শাখার সংখ্যা সহ নাম, শাখার সংখ্যা সহ নাম, সংখ্যা সহ নাম। সংখ্যা সহ নাম বলতে এখানে প্রিফিক্স নামটা আমাদের উল্লেখ করতে হবে, যেমন 2 ডাই, ট্রাই, টেট্রাই ইত্যাদি নামগুলো উল্লেখ করতে হবে। তারপরে মূল যৌগের নাম, মূল যৌগের নাম। এই মূল যৌগের নামের পরে আমরা একটা হাইপেন ব্যবহার করব, করে যদি কার্যকরীমূলক থাকে তবে কার্যকরীমূলকের অবস্থান, কার্যকরীমূলকের অবস্থান, কার্যকরীমূলকের অবস্থান। এই হচ্ছে আমাদের নামকরণের নিয়ম। আমি প্রথম থেকে নিয়মগুলো একবার রিপিট করছি, উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার
করা যাবে। আগে আমরা দেখে নিই নিয়মগুলো কী কী ছিল। প্রথম নিয়ম ছিল যে যৌগ থাকবে গাঠনিক সংকেত লিখব, গাঠনিক সংকেতে কিছু মেজর নিয়ম রয়েছে। দ্বিতীয় হচ্ছে দীর্ঘ চেইন বাছাই করব। তৃতীয়ত শাখা অথবা কার্যকারী মূলকগুলোকে আমরা চিহ্নিতকরণ করে নেব। চতুর্থত আমরা নাম্বারিং করব এবং পঞ্চমত ওই যৌগটা নামকরণ করব। তাহলে আমাদের এই নিয়মগুলো বাসায় আমাদের মুখস্থ করে নিতে হবে, কারণ এই নিয়মের আলোকেই কিন্তু আমরা পরবর্তী যে উদাহরণগুলো আছে বা পরবর্তী যে নামকরণগুলো আছে সেই নামকরণগুলো করব। তাহলে আমি এবার উদাহরণে যাই। তাহলে তোমরা আপাতত কিন্তু এই নিয়মগুলো কিছুই বোঝোনি, আমি এখন উদাহরণ দিব, একটা একটা করে আমরা নিয়মগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো আমি একটা যৌগ লিখি। ধরো আমি একটা যৌগ লিখছি, যৌগটা এইটা। এই একটা যৌগ। এখন তোমাকে বললাম এই যৌগটার নাম লিখো, কোনো কিছু গেস করা যায়? কিছুই গেস করা যাচ্ছে না, কারণ এই যৌগটা যে গঠনে রয়েছে সেই গঠন থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল গঠনে না গেলে যৌগটাকে আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমরা প্রথমত কি করব, যে কোনো এক প্রান্ত থেকে এদের যে সরল গঠন সেই সরল গঠন রূপেকে সাজানোর চেষ্টা করব। দেখো প্রথমত আসি, CH3 আছে। আচ্ছা এবার দেখো তো CH3, প্রথম নিয়মটা কিন্তু আমার গাঠনিক সংকেত নির্ণয় করা, ঠিক আছে? আমরা কিন্তু গাঠনিক সংকেত নির্ণয় করতে যাচ্ছি। তাহলে CH3 যদি থাকে, তাহলে CH3 থাকলে আমরা কি করি? দেখো CH3 যদি থাকে তবে আমরা একে শাখার ন্যায় যুক্ত করি। CH3 থাকলে আমরা কি করি? শাখার ন্যায় যুক্ত করি। আচ্ছা তাহলে আমার এখানে CH3 কয়বার আছে? 2বার আছে। যেহেতু আমার মূল চেইনই নাই, তাহলে ওই CH3কে তো আর যুক্ত করতে পারছি না, তাই আমরা দুইটা CH3কে শাখার ন্যায় হাতে রেখে দিলাম। তাহলে আমার হাতে কিন্তু দুইটা CH3 শাখা থেকে গেল। আচ্ছা এবার আমরা আসি পরে কি আছে। দেখো পরে আছে একটা CH। দেখো CH থাকলে কি হয়? CH থাকলে আমাদের মূল চেইন হয়, CH থাকলে মূল চেইন হয়। তাহলে আমরা CHটাকে মূল চেইনে আগে লিখে ফেলি। দেখো লিখলাম CH, এটা মূল চেইনে। মনে রাখতে হবে কার্বনের সবসময় যোজনী 4, কার্বনের সবসময় যোজনী কত হবে? 4 হবে। তাহলে এই কার্বনের অলরেডি এক যোজনী ব্যবহার হয়েছে, তাহলে 2, 3, 4, কার্বনের 4টা যোজনী মিলে গেছে। এবার আসি ওই যে পূর্বে হাতে থাকা যে দুইটা CH3 শাখাগুলোকে এবার মূল চেইনের সাথে বসাই দিব। তাহলে শাখা, তাই আমি এটাকে নিচে বসালাম আর একটাকে এই পাশে বসিয়ে দিলাম। তুমি যদি অন্যভাবে বসাও তাও কোনো সমস্যা নাই, যৌগটা দেখলে একটু খারাপ লাগবে কিন্তু নাম সেম হবে। আমাদের হয়তো আঁকা বাঁকা বেশি হতে পারে কিন্তু নাম সেম হবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসি, এই পর্যন্ত আসলাম। তারপরে কি আছে? CH2 আছে 2বার। CH2 থাকলে কি হয়? দেখো CH2 থাকলে আমার মূল চেইন হয়। কয়বার আছে? 2বার। তাহলে 2বার CH2 লিখে ফেলি। CH2, 2বার CH2 হয়ে গিয়েছে। আচ্ছা তারপরে কি আছে? তারপরে একটা CH আছে। আচ্ছা CH থাকলে কি হয়? এই যে CH থাকলে মূল চেইন হয়। আচ্ছা আবার লিখলাম CH। দেখো এখানে কার্বনের একটা হাইড্রোজেনের সাথে যোজ্যতা, পাশের কার্বনের সাথে এক যোজ্যতা ব্যবহার হয়েছে, তাহলে 3 যোজনী 4 যোজনী। এরপরে কি আছে? CH3 আছে। যেহেতু CH3 থাকলে শাখার ন্যায় যুক্ত করতে হয়, তাই তাকে আমি কিন্তু পাশে না বসাই নিচে দিয়ে দিলাম, কারণ নিচে যদি শাখাকে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। নিচে বা উপরে শাখাগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই CH3কে দিলাম নিচে শাখার ন্যায়। আচ্ছা তারপরে কি আছে? CH2, CH3 আছে। যেহেতু এখানে একটাই ফাঁকা যোজ্যতা, তাই আমি লিখে ফেললাম CH2 ওর সাথে CH3। এই হলো আমার যৌগটার গাঠনিক সংকেত। তাহলে আমাদের যে যৌগটা দেওয়া ছিল তার গাঠনিক সংকেত হচ্ছে এইটা। এবার আসি দ্বিতীয় স্টেপ, দীর্ঘ চেইন বাছাই করতে হবে। যৌগটার জন্য দীর্ঘ চেইন বাছাই করব। আচ্ছা দীর্ঘ চেইন বাছাইয়ের জন্য আমরা কি করব? কাউন্টিং করব। দেখো কাউন্টিং আমরা কিভাবে করতে পারি? আমরা তাহলে কাউন্টিংটা এভাবে শুরু করব। 1, 2, 3, কয় কার্বন পাইছি? 3 কার্বন। সাইকেল নিয়ে যাত্রা, আমরা সোজা যদি চলে যাই 1, 2, 3, 4, 5, 6, 7, সোজা চলে গেলে কয় কার্বন পাচ্ছি? 7 কার্বন পাচ্ছি। আবার যদি আমি এইভাবে যে নিচে চলে আসতাম তাহলে কিন্তু কার্বন সংখ্যা পেতাম কয়টা? 6টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সাইকেল নিয়ে যাওয়ার সময় ব্যাক করার সুযোগ নাই। মানে আমি বলতে চাচ্ছি তুমি যে এইভাবে গেলা, এইভাবে যাওয়ার পর আর ব্যাক করতে পারবো না। তার মানে তোমাকে কি করতে হবে? এক মাথা দিয়ে প্রবেশ করে আরেক মাথা দিয়ে বের হয়ে যেতে হবে। তাহলে আমরা সর্বোচ্চ চেইন পেলাম হয় সোজাভাবে গিয়ে, কিংবা দেখো এখান থেকে শুরু করে সোজাভাবে গিয়ে। তাহলে আমরা এভাবে 7 কার্বন বিশিষ্ট দীর্ঘ চেইন পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা 7 কার্বন বিশিষ্ট দীর্ঘ চেইন যদি চিন্তা করি, সোজাভাবেও লিখতে পারি, নিচ থেকে গিয়ে উপরেও যেতে পারি।
এই হচ্ছে আমাদের 7 কার্বনের দীর্ঘ চেইন। তাহলে আমার 2 নাম্বার কাজ কিন্তু কমপ্লিট। বলছে জটিলতাপূর্ণ অংশ বর্জন করতে হবে। আচ্ছা দেখো, এই মূল চেইন ব্যতীত যত কার্বন আছে সবগুলো সরল কার্বন, এক কার্বন এক কার্বনের, এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো নাম আমরা জানি। তাহলে এগুলোর কোনো জটিলতা আছে নাই, তাহলে জটিলতাপূর্ণ অংশ এখানে সৃষ্টি হয়নি। পাশাপাশি আমরা সাইকেল নিয়ে রওনা হয়েছিলাম, এই মাথা থেকে শুরু করে এই মাথা দিয়ে সাইকেল নিয়ে বের হয়ে চলে গেছি। ঠিক আছে, এবার আসি তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি বলছে? তৃতীয় নিয়ম বলছে শাখা কার্যকরী মূলকগুলোকে ইন্ডিকেট করে নিতে হবে। তাহলে শাখা কার্যকরী মূলকগুলোকে ইন্ডিকেট করি। যেহেতু মূল চেইন ব্যতীত যতগুলো কার্বন থাকবে সবগুলোই শাখা। তাহলে দেখো, এক কার্বনের শাখা, এক কার্বনের শাখা। আমরা শাখা পেয়েছি কয়টা? 2টা শাখা পেয়েছি। 2টা শাখায় কিন্তু এক কার্বনের শাখা। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্টও কিন্তু কমপ্লিট। এবার আসি পরের নিয়ম কি বলছে। পরের নিয়ম বলছে নাম্বারিং করতে হবে। নাম্বারিংয়ের ক্ষেত্রে যে দিক থেকে জৈব অ্যাসিডে কার্যকরী মূলক বা একাধিক কার্যমূলক দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, তো এগুলো কিছুই যৌগে নেই। যৌগে কি আছে? যৌগে শুধু শাখা আছে। তাহলে আমরা কিন্তু শাখাকে প্রায়োরিটি দিব। তাহলে যে দিক থেকে আমার শাখা কাছে সেই দিক থেকে আমরা নাম্বারিং শুরু করব। দেখো, এইখান থেকে যদি কাউন্টিং করতাম তাহলে 2 নাম্বারে শাখা পেতাম। এই প্রান্ত থেকে কাউন্টিং করলে 3 নাম্বারে এসে শাখা পেতাম। তাহলে যে দিক থেকে শাখা কাছে সেদিক থেকে নাম্বারিং। তাই 1 2 3 4 5 6 7, এই হচ্ছে আমাদের 7 কার্বনের দীর্ঘ চেইন। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের নাম্বারিং সবসময় কিন্তু কার্বনের হবে। নাম্বারিং সবসময় কার হয়? নাম্বারিং সবসময় কার্বনের হয়। কার্বন ব্যতীত কিন্তু অন্য কোনো কার্যকরী মূলক বা কোনো অংশের নাম্বারিং হবে না। যদি কার্বন না থাকে তার কোনো নাম্বারিং হবে না। তাহলে আমরা নাম্বারিং কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা আসি যৌগটার ক্ষেত্রে নাম কি হবে। দেখো, যৌগটার নাম লেখার টেকনিক হলো শাখার অবস্থান লিখতে হবে, তারপর শাখার সংখ্যা সহ নাম লিখতে হবে। তো এই শাখার সংখ্যা সহ নাম এবং শাখার নাম এইগুলো আমরা একটু দেখে আসি, বা মুখস্থ কীভাবে রাখা যায় এটা একটু আমরা মনে রাখার টেকনিকটা দেখে আসি, বা নামগুলো দেখে আসি। দেখো, তাহলে শাখার সংখ্যা সহ যে নামগুলো রয়েছে, দেখো শাখার সংখ্যা সহ যে নামগুলো রয়েছে সেটা হলো কার্বন সংখ্যার ভিত্তিতে আমাদের যে 4টা রয়েছে এই 4টা একটু আমরা লক্ষ্য করি। এখানে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মূল শব্দের নাম হচ্ছে মিথ। আমরা কিন্তু শুধুমাত্র এই মূল শব্দগুলো মনে রাখবো। আর অ্যালকেনের জন্য কি যোগ হয়, অ্যালকিনের জন্য কি যোগ হয়, এটা আমরা এই যে এখান থেকে দেখে নিব। দেখো, অ্যালকেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা অংশ যোগ হয়। যেমন অ্যালকেনের জন্য আমাদের যোগ হয় এন, অ্যালকেনের জন্য যোগ হয় এন। আর শাখার জন্য যোগ হয় আইন। আমাদের অ্যালকিনের জন্য যোগ হয় ইন, অ্যালকাইনের জন্য যোগ হয় আইন। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে শাখার জন্য আইল যোগ হবে, অ্যালকেনের জন্য এন যোগ হবে, অ্যালকিনের জন্য ইন যোগ হবে, অ্যালকাইনের জন্য আইন শব্দ যোগ হবে। আচ্ছা, এবার আসো, আমাদের কার্বন সংখ্যা যদি 1টা থাকে তাহলে মূল শব্দের নাম হচ্ছে মিথ। আমাদের শাখায় যদি সেই 1 কার্বন বিশিষ্ট শাখা থাকে তাহলে মিথ যোগ আইল নাম হবে মিথাইল। তোমরা এইগুলো খাতায় নোট করে নেবে সুন্দর করে, এবং এটা মুখস্থ রাখতে হবে। তাহলে কার্বন সংখ্যা 1 থাকলে মিথ শাখার সাথে, তাই আমাদের মিথ যোগ আইল নাম হয়ে যাবে মিথাইল। যদি অ্যালকেনে থাকে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে আমাদের মূল শব্দ মিথের সাথে যোগ হবে এন, তাহলে নাম হবে মিথ যোগ এন, মিথেন। আমরা লেকচার 2-এ পড়েছিলাম যে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন 2টা কার্বন লাগবে। তাই 1 কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন অ্যালকাইন কিন্তু হয় না। ঠিক আছে, এবার আসি, কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে আমার মূল শব্দ হচ্ছে ইথ। শাখায় ইথ যোগ আইল হয়ে গেল ইথাইল। অ্যালকিনের জন্য ইথ যোগ এন, ইথেন। অ্যালকিনের জন্য ইথ যোগ ইন, ইথিন। অ্যালকাইনের জন্য ইথ যোগ আইন, ইথাইন। দেখো, এখানে কিন্তু এই আইল আর আইন এই 2টা শব্দ একটু আমাদের কাছাকাছি, কিন্তু 2টার একটা হচ্ছে আইল, একটা হচ্ছে আইন। শাখায় থাকলে আইল, আর যদি অ্যালকাইনে থাকে তবে আইন, এটা মনে রাখতে হবে। কার্বন সংখ্যা যদি 3 থাকে মূল শব্দের নাম হচ্ছে প্রোপ। শাখায় প্রোপ যোগ আইল, প্রোপাইল। অ্যালকেনের জন্য প্রোপ যোগ এন, প্রোপেন। অ্যালকিনের জন্য প্রোপ যোগ ইন, প্রোপিন। অ্যালকাইনের জন্য প্রোপ যোগ আইন, প্রোপাইন। একইভাবে কার্বন সংখ্যা যদি 4 থাকে মূল শব্দ বিউট। শাখায় থাকলে বিউট যোগ আইল, বিউটাইল। অ্যালকিনের জন্য বিউট যোগ এন, বিউটেন। অ্যালকিনের জন্য বিউট যোগ ইন, বিউটিন। আর অ্যালকাইনের জন্য বিউট যোগ আইন, বিউটাইন। এখন এখানে একটু বিষয় আছে, কার্বন সংখ্যা যখন এই যে 4 বা বেশি হয়ে যাবে, দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে সরাসরি যৌগকে বিউটেন বলতে পারবো না।
বা বিউটিন 1 2 3 এগুলো বলতে পারবো না। সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের বিউট কততে ইন আছে এটা পাট পাট করে আমরা লিখতে পারি। তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে নাম্বার উল্লেখ করতে হবে। আমি আরেকবার বলছি, কার্বন সংখ্যা 2 এবং 3-এর ক্ষেত্রে নাম্বার উল্লেখের কোনো প্রয়োজন নাই। অ্যালকিন এবং অ্যালকাইনে কার্বন সংখ্যা 2 এবং 3-এর ক্ষেত্রে নাম্বার উল্লেখের কোনো প্রয়োজন নেই, কিন্তু কার্বন সংখ্যা 4 বা তার অধিক হলে অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে এই জন্য বিউট কততে ইন আছে সেই ইন, একইভাবে বিউট কততে আইন আছে সেই আইন, ঠিক আছে। কিংবা আমরা সরাসরি বিউট যোগ ইন লিখে বিউটিন কত, বিউটাইন কত, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা পরেরগুলো দেখে আসি। কার্বন সংখ্যা যদি 5 হয়, মূল শব্দের নাম হবে পেন্ট, মূল শব্দ পেন্ট, তাহলে শাখায় থাকলে পেন্টাইল। অ্যালকেনের জন্য পেন্ট যোগ এন পেন্টেন, অ্যালকিনের জন্য পেন্ট যোগ ইন পেন্টিন, আর অ্যালকাইনের জন্য পেন্ট যোগ আইন পেন্টাইন। তবে সাধারণত 5 কার্বন বা 6 কার্বন বিশিষ্ট শাখাগুলো আমরা দেখতে পাবো না, কারণ এত বড় চেইন বিশিষ্ট শাখা যদি থাকে তাহলে অবশ্যই মূল চেইনকে কিন্তু আরও বড় হতে হবে। তাই আমরা সাধারণত মূল চেইনে 6 7 বা 10 কার্বন থাকলেও সেখানে শাখা দেখি যে ছোটোই থাকে, শাখা কিন্তু এত বড় শাখা আমরা সচরাচর দেখবো না, তাও আমরা মনে রাখবো। আচ্ছা, কার্বন সংখ্যা যদি 6 হয়, মূল শব্দের নাম হচ্ছে হেক্স, তাহলে শাখায় হেক্স যোগ আইল হেক্সাইল। অ্যালকেনের জন্য হেক্স যোগ এন হেক্সেন, অ্যালকিনের জন্য হেক্স যোগ ইন হেক্সিন, অ্যালকাইনের জন্য হেক্স যোগ আইন হেক্সাইন। 7 কার্বনের মূল শব্দের নাম হচ্ছে হেপ্ট, হেপ্ট যোগ আইল হেপ্টাইল শাখায় হবে। অ্যালকেনের জন্য হেপ্টেন, অ্যালকিনের জন্য হেপটিন, অ্যালকাইনের জন্য হেপ্টাইন। একইভাবে কার্বন সংখ্যা যদি 8 হয়, মূল শব্দের নাম হচ্ছে অক্ট, শাখায় অক্টাইল, অ্যালকেনে অক্টেন, অ্যালকিনে অক্টিন, অ্যালকাইনে অক্টাইন। কার্বন সংখ্যা যদি 9 হয়, তাহলে মূল শব্দের নাম হচ্ছে নন, শাখায় হবে ননাইল, অ্যালকেনে ননেন, অ্যালকিনে ননিন, অ্যালকাইনে ননাইন। কার্বন সংখ্যা যদি 10 হয়, তাহলে মূল শব্দের নাম হবে ডেক, শাখায় যদি হয় তাহলে ডেকাইল, অ্যালকেনের জন্য ডেকেন, অ্যালকিনের জন্য ডেকিন, আর অ্যালকাইনের জন্য ডেক যোগ আইন ডেকাইন। তাহলে এইভাবে আমাদের মোটামুটি 10 কার্বন পর্যন্ত মনে রাখতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে 15 বা 20 কার্বনের নামটা আমাদের আসে, তো ওই ক্ষেত্রে আমরা ওটা মুখস্থ করে নিব, ওটা সমস্যা নেই, আমরা অ্যালকেনের প্র্যাকটিসের সময় ওগুলো আবার পেয়ে যাব। আমরা মোটামুটি আপাতত 10 কার্বন মুখস্থ রাখবো। এবার আসি, আমাদের এখানে শাখার সংখ্যা সহ যে নামটা আমরা উল্লেখ করবো সেই ক্ষেত্রে প্রিফিক্স নাম ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের প্রিফিক্স নামগুলো ব্যবহার করতে হবে। দেখো, শাখার সংখ্যা যেটা হবে তার সাথে আমরা মূল নামের সাথে একটা প্রিফিক্স নাম ব্যবহার করব। শাখার সংখ্যা যদি 1 হয় তাহলে প্রিফিক্স নাম হচ্ছে মোনো, তবে এটা লেখার দরকার নাই। শাখার সংখ্যা যদি 2 হয়, প্রিফিক্স নাম হচ্ছে ডাই। শাখার সংখ্যা যদি 3 হয় তাহলে প্রিফিক্স নাম ট্রাই। শাখার সংখ্যা 4 হলে টেট্টা, 5 হলে পেন্টা। এগুলো মোটামুটি আমাদের আগে থেকে জানা ছিল, তো এগুলো নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। তবে মনে রাখবো, মোনো হলে এটা লেখার দরকার নাই, ঠিক আছে। বাকি সবগুলো ডাইটাই এগুলো আমাদের লিখতে হবে। আমরা আমাদের আগের যৌগে আবার ফিরে যাই। আমরা ছিলাম এই যৌগে, এই যৌগের ক্ষেত্রে এবার কি করব, নামকরণ করব। দেখো, আমরা কিন্তু অলরেডি 4টা পয়েন্ট বা 4টা স্টেপ পার করে ফেলেছি। এবার 5 নাম্বার স্টেপ হচ্ছে নামকরণ, আমরা নামকরণে আছি। তাহলে দেখো, নামকরণের ক্ষেত্রে বলছে শাখার অবস্থান উল্লেখ করতে হবে। আচ্ছা, দেখি শাখা কততে আছে। এই শাখা একই জাতীয় শাখা, তাই একই জাতীয় হয় আমি একসাথে লিখলাম। এই শাখা আছে 2-এ, এই শাখা আছে 5-এ। আচ্ছা, ঠিক আছে। এবার একটা হাইপেন, যেহেতু আমাদের বলেছে একটা হাইপেন দিতে হবে। তারপরে বলছে শাখার সংখ্যা সহ নাম লিখতে হবে। 1 কার্বন বিশিষ্ট শাখা, এর মূল শব্দ হচ্ছে মিথ, শাখার জন্য নাম হয়ে গেল মিথাইল, শাখায় নাম হলো মিথাইল। কয়টা আছে? 1টা 2টা। প্রিফিক্স নাম তাহলে কি? ডাই, তাহলে নাম দাঁড়ালো ডাই মিথাইল। আমি আরেকবার বলছি, এখানে 2টাই 1 কার্বনের শাখা। 1 কার্বনের শাখার জন্য মূল শব্দের নাম হচ্ছে মিথ, শাখার জন্য মিথ যোগ আইল মিথাইল। এরকম মিথাইল আছে যৌগে 2টা, তাই প্রিফিক্স নাম হচ্ছে ডাই, তাই যৌগটার অ্যাকচুয়াল নাম হলো ডাই মিথাইল। তাহলে এই 2টা শাখা একসাথে আমরা লিখব ডাই মিথাইল, ডাই মিথাইল। এবার আসি, আমাদের মূল চেইন কয় কার্বনের? মূল চেইন হচ্ছে 7 কার্বনের। যেহেতু সব কার্বন কার্বন একক বন্ধন, তাই এটা কিন্তু অ্যালকেন। আমরা লেকচার 2-এ কিন্তু এটা পড়ছিলাম যে কার্যকরী মূলক দেখে যৌগ কোন সমগোত্রক সেটা বোঝা। তাহলে এই যৌগে যেহেতু সব কার্বন কার্বন একক বন্ধন, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। তাহলে 7 কার্বনের মূল শব্দের নাম হচ্ছে হেপ্ট, অ্যালকেনের জন্য হেপ্ট যোগ এন হয়ে যাবে হেপ্টেন। তাহলে এটা হলো হেপ্টেন।
দেখো এইখানে কোনো কার্যকরী মূলক নাই, তাই কার্যকরী মূলকের অবস্থা লেখার কোনো দরকার নেই। অ্যালকেনে তো আর কার্যকরী মূলক হয় না, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে এটা হতো। তাহলে এই যৌগটার নাম দাঁড়ালো 2,5-ডাইমিথাইল হেপটেন। 2,5-ডাইমিথাইল হেপটেন। আমরা আরও 2-4টা প্র্যাকটিস দেখি। দেখো ধরো এইটা একটা যৌগ আমাদের দেয়া আছে, যৌগটার নাম লিখতে বলেছে। আচ্ছা, এই যৌগটার নাম তাহলে আমরা প্রথমত আগে গাঠনিক সংকেত মানে স্টেপ বাই স্টেপে লিখবো। প্রথমত আসে গাঠনিক সংকেত, CH3 আছে, যেহেতু CH3 শাখা তাহলে তাকে আমরা আগে লিখলাম না, একটা শাখাকে হাতে রেখে দিলাম। তারপরে আছে CH, দেখো CH ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে কিন্তু 2 আছে, তার মানে এটা কিন্তু CH2 না, এটা CH আছে 2বার। CH কয়বার আছে? 2বার আছে। আচ্ছা, তাহলে এই যে CH যদি থাকে তাহলে সেখানে দ্বিবন্ধন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। CH থাকলে কি হতে পারে? দ্বিবন্ধন হতে পারে। আর CH থাকলে মূল চেইনে তাকে রাখবো। আচ্ছা, লিখে ফেললাম CH কয়বার? আপাতত একক বন্ধন দিয়ে 2বার লিখলাম। এবার বাকি যোজ্যতাগুলো ফিল আপ করি। দেখো অলরেডি প্রত্যেক কার্বনে একটা করে যোজ্যতা, 2টা করে যোজ্যতা ব্যবহার হয়েছে, হাইড্রোজেনের সাথে একটা, পাশের কার্বনের সাথে একটা। তাহলে আরেকটা হাত, আরেকটা হাত। যেহেতু এর সাথে কোনো শাখা নাই তাহলে আমি বুঝতে পারছি যে এইখানে প্রত্যেক কার্বনে 3 যোজনী আছে। তাহলে এরা যদি দ্বিবন্ধনে না থাকে তাহলে 4 যোজনী মিলবে না। তাই আসলে এখানে কার্বন কার্বন কি অবস্থায় আছে? দ্বিবন্ধন অবস্থায় আছে। কার্বন কার্বন কি অবস্থায় আছে? দ্বিবন্ধন অবস্থায় আছে। কি ক্লিয়ার? কি কার্বনের 4 যোজনী মেলানোর জন্য আমরা এই কাজটা করেছি। এই বিষয়টা কি ক্লিয়ার? আমি আবার বলছি, CH আছে 2বার, CH 2বার থাকলে সেখানে দ্বিবন্ধন হতে পারে। আমাদের দেখতে হবে কোনো পার্শ্ব শিকল তাদের সাথে আছে কিনা। যেহেতু পার্শ্ব শিকল নাই তাই মাঝের দ্বিবন্ধন দিয়ে প্রত্যেক কার্বনের 4 যোজনী মিলিয়ে নিলাম। দেখো আমার ওই যে আগে থেকে একটা CH3 হাতে থেকে ছিল, সেই CH3কে এখানে বসিয়ে দিলাম, CH3। তারপরে সামনের দিকে অগ্রসর হই, আবার আছে একটা CH। আচ্ছা, লিখে ফেললাম একটা CH। এর অলরেডি 2টা যোজনী ব্যবহার হয়েছে, 3 যোজনী 4 যোজনী। দেখো তারপরে আছে CH3। CH3 থাকলে শাখার ন্যায় যুক্ত করতে হয়, তাই তাকে নিচে লিখলাম CH3। তারপরে আছে CH2। CH2 থাকলে মূল চেইন হয়, তাই এই যে CH2। CH2 পরে আবার আছে একটা CH3, তাহলে এই যে CH3। এই হচ্ছে আমার যৌগটার অ্যাকচুয়াল গঠন। যৌগটার গঠন লেখা হয়ে গেল। এবার আসি দ্বিতীয় স্টেপ, দীর্ঘ চেইন বাছাই করব সাইকেল নিয়ে রওনা হয়ে। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6। সোজা যদি চলে যায় তাহলে কয় কার্বন পাবো? 6 কার্বন পাবো। আর সোজা যাওয়ার পরে আমার দেখা যাচ্ছে একটা CH3 থাকবে যেখানে কোনো জটিলতা নাই। তাই আমাদের দীর্ঘ চেইন কিন্তু এইটা, এই যে সোজাভাবে দীর্ঘ চেইন। দীর্ঘ চেইন কয় কার্বনের পেলাম? আমরা দীর্ঘ চেইন 6 কার্বনের পেলাম। আচ্ছা, এবার কাজ হলো শাখা বা কার্যকরী মূলকগুলোকে চিহ্নিতকরণ করা। আচ্ছা আসি, মূল চেইন ব্যতীত একটাই CH3 আছে, তাহলে এটাই শাখা। আর এইখানে আমাদের কি আছে? একটা ডাবল বন্ড আছে, মানে একটা কার্যকরী মূলক আছে। তাহলে আমি চিহ্নিত করে রাখলাম যেখানে দ্বিবন্ধন একটা আছে, একটা শাখা আছে। এবার নাম্বারিং করতে হবে। দেখো নাম্বারিংয়ে কার্যকরী মূলক নাই কিন্তু দ্বিবন্ধন আছে, তাহলে যেদিক থেকে দ্বিবন্ধন আছে সেদিক থেকে নাম্বারিং করব, কারণ এখানে শাখার তুলনায় দ্বিবন্ধনের প্রায়োরিটি বেশি। আমি আবার বলছি, দেখো শাখার তুলনায় দ্বিবন্ধনের প্রায়োরিটি এখানে বেশি, তাই আমরা যেদিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে নাম্বারিং শুরু করব। তাই 1 2 নম্বরে পাচ্ছি দ্বিবন্ধন, এদিক থেকে শুরু করলে 1 2 3 4 নম্বরে পাচ্ছি দ্বিবন্ধন। এই জন্য 1 2 3 4 5 6, 6 কার্বনের আমরা দীর্ঘ চেইন পেয়ে গেছি। এবার আমরা নামকরণ শুরু করি। বলেছে কি শাখার অবস্থান আগে লিখতে হবে। আচ্ছা দেখো তো শাখাটা কোথায় আছে? 4-এ আছে, তাহলে 4 মিথাইল। আচ্ছা আমাদের এবার আসি মূল চেইন 6 কার্বনের, আবার অ্যালকিন 6 কার্বনের মূল শব্দ হচ্ছে হেক্স, অ্যালকিনের জন্য নাম হবে হেক্স যোগ ইন, হেক্সিন। তাহলে এবার নাম হলো হেক্সিন। হেক্সিন। আচ্ছা এবার আসি, তারপরে কি করতে হবে? কার্যকরী মূলকের অবস্থা লিখতে হবে। কার্যকরী মূলক কোথায় আছে দেখো তো? কার্যকরী মূলক 2 এবং 3-এর মাঝে আছে না? এখন এখানে আমাদের একটু ডাউট থাকে যে আমি 2 লিখবো নাকি 3 লিখবো। ঘটনাটা এরকম, ধরো তুমি ঢাকা থেকে রাজশাহীতে আসতেছো, এখন তুমি বিনোদপুর আসার পরে বলবা যে আমি রাজশাহীতে আসলাম, নাকি কোটি স্টেশন পার হওয়ার পরে বলবা যে আমি রাজশাহীতে পৌঁছলাম?
নিশ্চয়ই বিনোদপুরে এসে বলবা যে আমি রাজশাহীতে পৌঁছে গেছি। তাহলে এখানে আমাদের 2 নাম্বার কার্বনে আমরা যখন যাব তখনই বলবো যে আমরা দ্বিবন্ধন পেয়ে গেছি। তাই কার্যকরীমূলক কততে আছে? 2-এ আছে। তাহলে যৌগটার নাম দাঁড়ালো 4-মিথাইল হেক্সিন 2, 4-মিথাইল হেক্সিন 2। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই হেক্সিন 2 লেখা থাকবে না, পাট পাট করে আমাদের লেখা থাকবে। তার মানে দেখো মূল শব্দটা কি? হেক্স। কততে আছে সেই ইনটা? 2-এ, তাই 2 ইন, হেক্স 2 ইন। তাহলে এটাও লেখা থাকতে পারে। আমাদের 2টা নিয়মই জানতে হবে, যেহেতু এগুলো এমসিকিউ আসে, আর এমসিকিউ কোনটা অপশনে থাকবে এটা তো বলা যাচ্ছে না, তাই আমাদের 2টাই শিখতে হবে। তাহলে যৌগটার নাম দাঁড়ালো 4-মিথাইল হেক্সিন 2, 4-মিথাইল হেক্সিন 2। আমরা আরও 2-একটা প্র্যাকটিস করি, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। এবার আমি যৌগের গাঠনিক সংকেত লিখেই দিব, শুধুমাত্র নামকরণটা তোমরা করবা। দেখো এ একটা CH3 CH2 CH3। আচ্ছা, এটার সাথে একটা হাইড্রোজেন CH2 CH3 CH3, এই আমার যৌগ। আচ্ছা, এখন তোমরা আগে কাউন্ট করো তো যে এখানে কার্বন সংখ্যা দীর্ঘ চেইনে কয় কার্বন পাচ্ছ। ফার্স্ট কাজ কমপ্লিট, গাঠনিক সংকেত লেখা কমপ্লিট। এবার দীর্ঘ চেইন দ্বিতীয় কাজ, তো আমরা দীর্ঘ চেইন বাছাই করব। এবার বলো দীর্ঘ চেইন কয় কার্বনের? অনেকে হয়তো বা চিন্তা করছো দীর্ঘ চেইন 1 2 3 4 4 কার্বনের। ম্যাক্সিমামই হয়তো বা দীর্ঘ চেইনকে 4 কার্বনের বের করতে পেরেছো, কিন্তু না, দীর্ঘ চেইন 4 কার্বনের না। দেখো অনেকে আবার ভাবছো 1 2 3 4 1 2 3 4 5, অনেকে আবার 5 কার্বনও পেয়ে গেছো, কিন্তু এটাও সঠিক না। দেখো যদি আমি এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6, তাহলে কিন্তু 6 কার্বন দিয়ে শুরু করা যাচ্ছে। মানে আমাকে শুরু যে সবসময় এক প্রান্ত থেকে করতে হবে এমনটা না, তুমি ওপর থেকে শুরু করতে পারো, নিচ থেকে শুরু করতে পারো, যে কোনো কার্বন থেকে শুরু করতে পারো, এই ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নাই। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, এইখানে এসে শেষ করলাম। দীর্ঘ চেইন কয় কার্বনের পেলাম? 6 কার্বনের পেলাম। দীর্ঘ চেইন হলো এই 6 কার্বনের। তাহলে এগুলো আসলে কিন্তু প্র্যাকটিসের বিষয়, তুমি মুখস্থ রাখলেও কিন্তু পারবে না, প্র্যাকটিস করতে করতে বিষয়গুলো আয়ত্ত আসবে। আচ্ছা, দীর্ঘ চেইন কমপ্লিট। এবার দ্বিতীয়ত আসি শাখা কার্যকরীমূলক চিহ্নিতকরণ। এখানে কোনো কার্যকরীমূলক নাই, শাখা আছে 1 কার্বন 1 কার্বন, 2টা শাখা একই জাতীয়, আমি একই চিহ্ন দ্বারা ইন্ডিকেট করে নিলাম। এবার নাম্বারিং করবো, যেহেতু শাখা যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং শুরু, তাই 1 2 3 1 2 3। তার মানে আমি ইচ্ছা মতো নাম্বারিং করতে পারছি, যেদিক থেকে যাই একই নাম্বারে আমার শাখা আছে। দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা কার্বন পেলাম 6 কার্বনের দীর্ঘ চেইন। এবার নামকরণ করতে হবে, শাখা আছে কততে? 3-এ আর 4-এ। তাহলে 3 4, 1 কার্বনের শাখা, তার মানে মিথাইল শাখা কয়বার আছে? 2 বার, তার মানে ডাইমিথাইল। ডাইমিথাইল 3 4 ডাইমিথাইল, যেহেতু 6 কার্বনের অ্যালকেন, তার মানে নাম হচ্ছে হেক্সেন। হেক্সেন। তাহলে যৌগটার নাম দাঁড়ালো 3 4 ডাইমিথাইল হেক্সেন, 3 4 ডাইমিথাইল হেক্সেন। কি ক্লিয়ার? তো আমরা আরো 2-একটা প্র্যাকটিস করি। দেখো এই যৌগটা, আচ্ছা আমি লিখতেছি আবার CH3 CH2 C শুধু কার্বন CH2 CH2 CH3 CH3। দেখো এই আমার যৌগ। এখন এই যৌগের ক্ষেত্রে গাঠনিক সংকেত লেখা কমপ্লিট। তোমরা কি করবা? দীর্ঘতম চেইন বাছাই করবা। সবাই একটু কাউন্ট করো, দেখো কত হচ্ছে। অনেকে চিন্তা করছো দীর্ঘতম চেইনটা মেবি এইটা 1 2 3 4। অনেকে চিন্তা করছো 1 2 3 4 5। দেখো অনেকে আবার 1 2 3 4 5 6, মানে আমরা যদি এইভাবে যাই তাহলে কিন্তু 6 কার্বনের দীর্ঘ চেইন পাচ্ছি, কিন্তু ঝামেলা আছে। একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা যদি 1 2 3 4 5 6 এইভাবে উপর থেকে যে নিচে আসি 6 কার্বন পাচ্ছি, কিন্তু
এই অংশের নাম কি আমরা বলতে পারবো? দ্বিবন্ধন বিশিষ্ট কোনো শাখা কি আমরা দেখেছি কখনো? দেখিনি। শাখা সবসময় অ্যালকাইল মূলকের হয়। শাখা সবসময় কার হয়? অ্যালকাইল মূলকের হয়। তাহলে আমার দ্বিতীয় নিয়মে বলছে জটিলতাপূর্ণ অংশ বর্জন করতে হবে, কিন্তু জটিলতাপূর্ণ অংশ থেকে যাচ্ছে যদি তুমি এটাকে দীর্ঘ চেইন বানাও। তাহলে দেখো আমাদের এই দীর্ঘ চেইন বানালে এই জটিলতা থেকে যাচ্ছে, তাই এটা করা যাবে না। আমাদের কি করতে হবে? জটিলতাপূর্ণ অংশ বর্জন করে দীর্ঘ চেইন বাছাই করতে হবে। তাহলে আমরা মনে রাখবো, যদি যৌগে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তবে সে সবসময় মূল চেইনের মধ্যে হবে। যদি যৌগে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তবে সে সবসময় কি হবে? মূল চেইনে হবে। আচ্ছা দেখো, যদি তুমি এখান থেকে শুরু করো তাহলে তুমি পাচ্ছ মাত্র 5 কার্বন, কিন্তু এখানে দেখো কোনো জটিলতা নাই, আছে? তাহলে আমাদের এই 5 কার্বনই কিন্তু আমাদের মেইন চেইন। আচ্ছা, তাহলে আমরা 5 কার্বন বিশিষ্ট মেইন চেইনটাকে চিহ্নিতকরণ করি। এই হচ্ছে আমাদের 5 কার্বনের দীর্ঘ চেইন। এবার আসি তৃতীয়ত, বলছে একই জাতীয় শাখাগুলোকে চিহ্নিতকরণ করব। 1 কার্বনের শাখা, 2 কার্বনের শাখা, আর এখানে একটা কার্যকরী মূলক। তাহলে আমাদের শাখা কার্যকরী মূলক সবগুলোকে চিহ্নিতকরণ করে ফেলেছি। যেহেতু যৌগে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের প্রায়োরিটি দিয়ে আমরা নাম্বারিং করব, তাই আমাদের নাম্বার কিন্তু 1, মানে ওপর থেকেই হচ্ছে 1